আজ ভারত ভ্রমণে বেরিয়ে আমরা একটু দিল্লির ঠিক উপকূলে পাঞ্জাব অমৃতসর সেখানে পৌঁছবো, কিন্তু অমৃতসরে পৌঁছানো লক্ষ্য নয়, কলকাতায় আসা আমাদের লক্ষ্য। অমৃতসর থেকে কলকাতা যে হাইওয়েটা হবে অর্থাৎ করিডোরটা হবে, এই অমৃতসর কলকাতার করিডোর কিন্তু আলটিমেটলি সারা ভারতবর্ষের মানচিত্রে উত্তর ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা নিবিড় সম্পর্ক তৈরি করার একটা স্কোপ তৈরি হবে। ভেবে দেখবেন, খেয়াল রাখবেন, পাঞ্জাবের কাছেই পাশেই রয়েছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের নয়ডা, দিল্লি, এন্টার উত্তর ভারত এবং সেখান থেকে রাজস্থান কানেকশন, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে আসা, বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছানো, অমৃতসর কলকাতা প্রজেক্ট। এই প্রজেক্টটা এবারের বাজেটে ঘোষিত হয়েছে এবং এই ঘোষিত যখন হয়েছে আপনারা জানেন, সোনালী চতুর্ভুজের সেই কাহিনী যখন অটল বিহারী বাজপেয়ী সারা ভারতবর্ষকে অনরোড মানে সংযুক্ত করার পরিকল্পনা নিয়েছেন, তখন সবাই আমরা গুরুত্বটা বুঝিনি যে এর ইম্প্যাক্টটা কতটা হবে। এবং সেই সোনালী চতুর্ভুজের ফসল কিন্তু এই ভারতবর্ষ এখন পাচ্ছে ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। সোনালী চতুর্ভুজে হাজার হাজার কিলোমিটার বড় চওড়া সম্প্রসারিত রাস্তা হয়েছে। এখন মেন রোড হাইওয়ে দিয়ে যখন আপনি দিল্লি, কলকাতা, বম্বে সবাই যে কোনো সময় যে কোনোতে গাড়িতে কমিউনিকেট করতে পারবেন, শুধু ট্রেনের বাইরে রাস্তা যে একটা ইকোনমির গ্রোথ হতে পারে, সেটা কিন্তু প্রথম অটল বিহারী বাজপেয়ী দেখিয়ে গেছেন স্বাধীনতার 7 দশকের প্রথম, আমি বলছি 90-এর দশকের শেষে এবং এই শতকের শুরুতে। সেটা তো অতীত হয়ে গেছে, এখন কিন্তু তার ফসল আমরা ভারতবর্ষ পাচ্ছি। আজকে যখন অমৃতসর থেকে কলকাতায় এই হাইওয়ে প্রজেক্ট ঘোষিত হলো, তখনই আমার মনে হয়েছিল যে এই প্রজেক্ট যদি যেদিনই শেষ হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, শেষ হবে, তার ফসল কিন্তু পশ্চিমবঙ্গ পাবে না, উত্তর ভারত পাবে। পশ্চিমবঙ্গ থেকে উত্তর ভারতে, পাঞ্জাবে যে কোনো সময় একটা ম্যাসিভ কানেকশনস রুট তৈরি হয়ে যাবে। ব্যবসা পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ দুটোই একটা সময় অত্যন্ত আধুনিক শিল্পোন্নত রাজ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ পিছিয়েছে, কিন্তু পাঞ্জাব পিছোয়নি। ফলত পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ একটা করিডোর মস্ত বড় এফেক্ট কিন্তু ইকোনমির ওপর ফেলবে। এ কথাটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, যে কোনো সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ যারা ইকোনমি নিয়ে চর্চা করে তারা বলতে পারবেন। এ তো গেল, আমি বলছি রোডের রাস্তার কথা। বঙ্গ পাচ্ছে না, বাংলা বঞ্চিত, বাংলায় কিছুই পেল না, বিরোধী রাজ্যগুলো কিছুই পেল না, এইসব তথ্য নিয়ে যখন আমরা ঘাটাঘাটি করছি, আমি তখন সেন্ট্রাল বাজেটের কিছু তথ্য ঘাঁটছিলাম এবং ঘাট থেকে আমার মনে হলো এটা তো বাংলার মানুষকে বেশি করে বলা দরকার। বঙ্গ বিজেপির যারা মুখপাত্র, বঙ্গ বিজেপির যারা স্পোক্স পারসন, বঙ্গ বিজেপি যারা টিভিতে বসেন, বঙ্গ বিজেপির যারা রাজ্য নেতৃত্বে রয়েছেন, অধিকাংশ, আমি সবাইকে বলছি না, তারা এই কথাগুলো উচ্চকিত কণ্ঠে বলেন না কেন বলুন তো? পশ্চিমবঙ্গ রেলের এবছরের বাজেটে পেয়েছে 13,941 কোটি টাকা। একমাত্র শুভেন্দুকে মাঝে মাঝে বলতে দেখছি যে 13,000 কোটি টাকার উপর পেয়েছি, কিন্তু অন্যান্য রাজনৈতিক নেতারা বলেন না কেন জানি না। একটা রাজ্য যদি 13,941 কোটি টাকা রেলের জন্য বরাদ্দ পায়, তারপর সেই রাজ্য বলতে পারে যে আমরা কিছুই পাইনি। 13,941 crores পশ্চিমবঙ্গ রেলের বাজেটের জন্য পেয়েছি। এই তথ্যগুলো প্রত্যেকটা কোন কোন ডিভিশনে কত করে পেয়েছে আমি সেটা নিয়ে চর্চা করছি আপনাদের কাছে। ভারত ভ্রমণে যখন বেরিয়েছি, পশ্চিমবঙ্গে যখন ফিরবো, তখন সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব, তথ্য দিয়ে দেখাবো যে কোন কোন সেগমেন্টে 13,941 কোটি টাকা, মনে রাখবেন 1 বছর 12 মান্থস 365 দিনের জন্য বরাদ্দ। সে রাজ্য বলতে পারে যে আমরা কিছু পাইনি। হার্ড ক্যাশ চুরি করার জন্য যে টাকা, সেটা কেন্দ্রীয় সরকার দেবে না, ঘোষিত নীতি। রাস্তাঘাট, ট্রেন রুট, তার জন্য ডেভেলপমেন্টাল প্রজেক্টে দেবো। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আপনারা কতজন জানেন জানি না, 60,000 কোটি টাকার প্রজেক্ট চলছে পশ্চিমবঙ্গে, 60,000 crores রেলের প্রজেক্ট চলছে, মেট্রো রেল এক্সপ্যানশন, সমস্ত প্রজেক্টগুলো চলছে। এবং সেই প্রজেক্ট চলতে গিয়ে আরও একটা খুব ইম্পর্টেন্ট ডেটা ইনফরমেশন আমরা মিস করে যাই, কেউ বলে না, কিন্তু আমার মনে হয়েছে এটা বলা দরকার, যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন রেল লাইন পাতা হয়েছে গত 10 বছরে। নরেন্দ্র মোদী সরকার যখন ভারতবর্ষে ক্ষমতায় এসেছেন, তখন থেকে 2014 থেকে 2024 পর্যন্ত 1,261 কিলোমিটার, 1,261 কিলোমিটার নতুন রেল লাইন পাতা হয়েছে। আমি জানি না কেন বিজেপির বঙ্গীয় মুখপাত্ররা এটা নিয়ে সোচ্চার হন না। 1,261 কোটি টাকা, কোটি টাকা না, 1,261 কিলোমিটার, ভাবতে পারছেন? শুধু পশ্চিমবঙ্গের অভ্যন্তরে রেল লাইন পাতা হয়েছে। 443টা ফ্লাইওভার হয়েছে লাস্ট 10 বছরে, 443টা ফ্লাইওভার রেলের উদ্যোগে হয়েছে। রেল এবং ভূগর্ভস্থ, রেলের তলা দিয়ে যে ফ্লাইওভার, যেগুলো আন্ডারপাস, সেগুলো মিলে 443 সংখ্যাটা। আর 100টা স্টেশনকে অমৃত ভারত প্রজেক্টের মধ্যে আনা হয়েছে। 100 স্টেশনস ইন ওয়েস্ট বেঙ্গল, যেটা 100টা স্টেশনকে অমৃত ভারত প্রজেক্টের মধ্যে নিয়ে আসা হয়েছে।
এবং আরও একটা খুব ডেটা ইনফরমেশন ইম্পর্টেন্ট ডেটা আমার মনে হয়েছে, সেটা বলা দরকার, বাংলার মানুষের জানা দরকার। আমরা ভারত ভ্রমণে বেরিয়েছি, পশ্চিমবঙ্গে কী পাচ্ছি কী পাচ্ছি না নিয়ে চর্চা করছি তো। বহু জায়গায় জমি আটকে রাখছেন তৃণমূলের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফ থেকে জমিগুলোকে আটকে রাখা হয়েছে। ধরুন কোনো একটা রেল প্রজেক্ট যাচ্ছে, যাওয়ার সময় 10টা ছোট ছোট কুঁড়ে ঘর রয়েছে, রেল তাদের বিকল্প বাসস্থান দিচ্ছেন, জমি দিচ্ছেন, তার অ্যাডিকুয়েট মূল্য দিচ্ছেন, যা বাজারি দর তার থেকে বেশি দিচ্ছেন। ওই 10টা বাড়িকে সরানোর জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার রাজ্যকে চিঠি লেখা হচ্ছে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যের জন্য, কিন্তু সেটা কোঅপারেশন হচ্ছে না, কোঅপারেশন পাওয়া যাচ্ছে না। ফলে রেল প্রজেক্টগুলো মাঝপথে থেমে যাচ্ছে। বহু উদাহরণ আছে, আমি সেগুলো নিয়ে অন্যদিন আসবো। কিন্তু আজকে আমার মনে হয়েছে যে 13,941 কোটি টাকা একটা রাজ্য পাওয়ার পরও সেই রাজ্য বলছে আমরা কিছু পাচ্ছি না। শুধু রেলের, অন্যান্য স্কিম টিম ছেড়ে দিন, আমি স্কিমগুলো নিয়ে আসবো অন্যদিন। কিন্তু সারা ভারতবর্ষে আমি বলছি পশ্চিমবঙ্গ যে টোটাল ফাইন্যান্সিয়াল প্যাকেজ পেয়েছে, আমি শুনছিলাম লোকসভায় রাজু সিং বিস্তা বলছেন মহারাষ্ট্র যা পেয়েছে তার থেকে পশ্চিমবঙ্গ ফাইন্যান্সিয়াল প্যাকেজ অনেক বেশি পেয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হার্ড ক্যাশে খুশি হন, যাতে তার ছেলেপুলেরা ঠিকঠাকভাবে খেতে পড়তে পারে। কেন্দ্রীয় সরকার সেদিকে কিন্তু হাত বাড়ায়নি, সে পথে হাঁটেনি। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনার ইস্যু করে লক্ষাপনোর কথা বলছেন, কিন্তু বাস্তবটা হচ্ছে 13,941 কোটি টাকা 365 দিনের জন্য এই রাজ্য পেয়েছে পরিবহনের, শুধুমাত্র রেলের জন্য। ভাবার মতো বিষয় না, বলুন।